আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো হুমায়ুন আহমেদ স্যারের লেখা আমরা কেউ বাসায় নেই উপন্যাসের দ্বিতীয় পর্ব। সকাল 11টা। বাবা কাজে চলে গেছেন। রহিমার মা ঘর ঝাড় দিচ্ছে এবং নিজের মনে কথা বলছে। তার মন মেজাজ খারাপ থাকলে অনর্গল নিজের মনে কথা বলে। মায়ের ঘর থেকে টিভির আওয়াজ আসছে। বাবা অফিসে চলে যাওয়ার পরপর মা একটা হিন্দি সিনেমা ছেড়ে দেন। রহিমার মা কাজের ফাঁকে ফাঁকে 2-3 মিনিট করে দেখে। ভাইয়া চিত হয়ে শুয়ে আছে, তার হাতে উল্টো করে বই ধরা। ভাইয়া উল্টো করে বই পড়লে ধরে নিতে হবে তারও মন খারাপ। ভাইয়া বই নামিয়ে রাখতে রাখতে বলল, কুতো বিদ্যা থিনক সুখম। আমি বললাম, এর মানে কি? ভাইয়া হাই তুলতে তুলতে বলল, বিদ্যা শিক্ষার্থী মানুষের সুখ নাই। সংস্কৃত কোথায় শিখলে? কোথায় শিখেছি সেটা ইম্পর্ট্যান্ট না, কিছু বলতে পারছি এটা ইম্পর্ট্যান্ট। ধর্মপ্রচারকদের বিভিন্ন সময়ে নানান ভাষার কোটেশন দেওয়ার ক্ষমতা থাকতে হয়। তুমি ধর্মপ্রচার করছো? ভালোবাসার বিপরীত শব্দ কি বল দেখি। ঘৃণা। আমার ধর্মের মূল বিষয় হচ্ছে ঘৃণা। এই ধর্মের সবাই একে অন্যকে ঘৃণা করবে। তোমার ধর্মের নাম কি? রগট ধর্ম। টগর উল্টো করে হয়েছে রগট। রগট ধর্ম 3 স্তরের ওপরে দাঁড়ানো। এই ধর্মের মানুষদের সপ্তাহে একটা মন্দ কাজ করতে হবে, নয়তো তার ধর্ম নাশ হবে। ঘৃণা, হিংসা, বিদ্বেষ। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি। সে ফাজলামি করছে কি না এখনো বুঝতে পারছি না। ভাইয়া অবশ্য ফাজলামি করা টাইপ না, তার মাথায় কিছু একটা নিশ্চয় খেলছে। ভাইয়া হাই তুলতে তুলতে বলল, মঞ্জু, একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বলো? একটা মেয়ের ঠিকানা লিখে দিচ্ছি। মেয়েটাকে এবং মেয়ের মাকে নিয়ে আসবি। তারা এখন থেকে এ বাড়িতে থাকবে। বাবাকে জিজ্ঞেস করেছ? বাবাকে জিজ্ঞেস করবো কোন দুঃখে? বাবা বাড়িতে এসে দেখবেন তার একটা গেস্ট রুম দখল হয়ে গেছে। তার চোখ কপালে উঠে যাবে। দর্শনীয় ব্যাপার হবে। যাদের আনতে যাচ্ছ তারা কে? মেয়েটার নাম পদ্ম। পদ্মর মায়ের নাম ভুলে গেছি। পদ্মকে চিনিস না? বিড়াল কন্যা। বিড়াল কন্যা এখন সিংহের মুখের সামনে, তাকে উদ্ধার করা জরুরি। আমি বললাম, ঠিকানা দাও, নিয়ে আসছি। গুড বয়। তাদের সঙ্গে তোমার যোগাযোগ আছে? বাবা মাঝে মধ্যে কিছু টাকা দেন, আমি নিয়ে যাই। কাজটা বাবা করেন অপরাধ বোধ থেকে। এই বাড়ির অর্ধেকটা ওদের। তুমি নিশ্চিত? অবশ্যই। বাবা এমন কোনো দয়ালু মানুষ না যে ওদের দুর্দশা দেখে টাকা পাঠাবেন। তার হচ্ছে হিসাবের পয়সা। ওদের এ বাড়িতে এনে তোলার পরের ব্যাপারটা ভেবেছ? না, আমি বর্তমানে বাস করি, অতীতে না, ভবিষ্যতেও না। তোমার কর্মকাণ্ড তো তোমার রগট ধর্মের সঙ্গে যাচ্ছে না। তুমি পদ্ম ও তার মাকে দয়া করছো, ভালো কাজ করছো। রগটরা কি এই কাজ করতে পারে? ভাইয়া হাসতে হাসতে বলল, দয়া দেখাচ্ছি তোকে কে বলল? এরাই বাড়িতে এসে উঠলেই ধুমধুমার লেগে যাবে। বাবা পাগলের মতো হবে, মা ঘন ঘন মূর্ছা যাবেন। আমার রগট ধর্ম এই জিনিসটাই চাই। ঝামেলা, সন্দেহ, ঈর্ষা, পরস্পরের প্রতি অবিশ্বাস। আমি বললাম, সিএনজি ভাড়া দাও, সিএনজিতে করে নিয়ে আসি। ভাইয়া উঠে বসতে বসতে বলল, ব্যাপারটাও তো সহজ না। পদ্ম মেয়েটা আছে মহাবিপদে। আজ তাকে জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তুই একা কিছু করতে পারবি না। তোকে মেরে তক্তা বানিয়ে দেবে। তোর সঙ্গে লোকজন যাবে, ওরাই ব্যবস্থা করবে। এখন বাজে কয়টা? 11:20। তুই অপেক্ষা কর, 12টার মধ্যে দলবল চলে আসবে, ওদের সঙ্গে যাবি। রহিমার মাকে বল আমাকে চা দিতে। ভাইয়া আবার শুয়ে পা নাচাতে লাগলো। তাকে উৎফুল্ল দেখাচ্ছে। রগট ধর্মের মানুষদের উৎফুল্ল থাকার বিধান কি আছে? সন্দেহজনক চেহারার কিছু লোকজন মাইক্রোবাসে বসা। এদের একজন আবার ইসমাইলের মতো মৌলানা। বিশাল দাড়ি, সেই দাড়ি মেহেন্দি দিয়ে রাঙানো। মৌলানার মাথায় জরির কাজ করা লাল টুপি। তার শারীরিক কিছু সমস্যা আছে। কিছুক্ষণ পরপর সে শরীরের কাঁপায়ে হোদ ধরনের শব্দ করে। মৌলানা বসেছেন ড্রাইভারের পাশে। তিনি ক্রমাগত তসবি টেনে যাচ্ছেন। তার গা থেকে কড়া আতরের গন্ধ আসছে। আমি দুজনের মাঝখানে বসে আছি। ডান পাশের জনের পান খাওয়া হলুদ দাঁত। এই মনে হয় দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সবাই তাকে ব্যাঙা ভাই বলে ডাকছে।
ব্যাঙা কারোর নাম হতে পারে তাই আমার ধারণা ছিল না। ব্যাঙা ভাই বেটে খাটো মানুষ, হাসি খুশি স্বভাব। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ভয় খাইছেন নাকি ভাই? আমি বললাম, ভয় কোনো খাওয়ার জিনিস না, ভয় হচ্ছে পাওয়ার জিনিস। আমি ভয় পাচ্ছি না। ব্যাঙা ভাই বললেন, ঘটনা মালিক গ্রুপের হাতে চলে গেছে, এটাই সমস্যা। মালিক গ্রুপ না থাকলে পুরা বিষয় ছিল পান্তা ভাত। মালিক গ্রুপ ব্যাপারটা কি? মালিকের দল। মালিক হলো ট্রাক মালিক সমিতির কোষাধ্যক্ষ। এটা ওনার বাইরের পরিচয়। ভেতরের পরিচয় ভিন্ন, বিরাট ডেঞ্জার লোক। তবে উনি আমার খাতির করে। সে জানে ব্যাঙা সহজ জিনিস না, আপনি কঠিন জিনিস। অবশ্যই। টগর ভাইয়ের সঙ্গে আপনার পরিচয় কিভাবে? সে এক ঘটনা, আর একদিন শুনবেন। টেনশনের সময় গল্প গুজবে মন বসে না। আপনার টেনশন হচ্ছে? মালিকের গ্রুপ টেনশন হবে না? বিপদের সময়ে আমি সঙ্গে মৌলানা রাখি। মৌলানা দোয়া খায়ের করতে থাকে যেন বিপদ হালকা হয়, অল্পের ওপর দিয়ে যায়। আজ মনে হয় অল্পের ওপর দিয়ে যাবে না, বাতাস খারাপ। আগরগাঁওয়ের এক বস্তির কাছে মাইক্রোবাস থামল। মৌলানা আর আমাকে রেখে ব্যাঙা দলবল নিয়ে চলে গেল। ড্রাইভার তার সিটে বসা, তার দৃষ্টি তীক্ষ্ণ। ব্যাঙা যেদিকে গিয়েছে ড্রাইভার সেদিকেই তাকিয়ে আছে। সেও নিশ্চয়ই এই দলের সঙ্গে যুক্ত। সামনের দিক থেকে একটা ইয়েলো ক্যাব এসে মাইক্রোবাসের পাশে থামল। সাফারি গায়ে মোটাসোটা একজন নামল। কিছুক্ষণ মাইক্রোবাসের দিকে তাকিয়ে থেকে সে বস্তির ভিতরে ঢুকে গেল। মাইক্রোবাসের ড্রাইভার বলল, হাওয়া গরম, শামসু চলে আসছে। শামসুকে? ভেজালের জিনিস। শামসু আছে আর ভেজাল হয় নাই এমন কোনো ঘটনা ঘটে নাই। কিরকম ভেজাল? লাশ পড়ে যায়, এই হলো ভেজাল। আমি হতভম্ব, ঘটছেটা কি? ড্রাইভার বলল, ভাইজান আপনি ভয় খায়েন না, বিপদ দেখলে গাড়ি টান দিব। আপনার এই বিপদের বাইরে রাখার অর্ডার আছে। অর্ডার কে দিয়েছে, টগর ভাই? ড্রাইভার মধুর ভঙ্গিতে হাসল। আমার প্রশ্নের জবাব না দিয়ে বলল, সিগারেট ধরার। সিগারেটের ধোয়া টেনশনের আসল ওষুধ। আমি সিগারেট খাই না। খান না, ভালো কথা, আজ খান। দেখেন টেনশন কেমনে কমে। টেনশনে গাঁজা খেলে টেনশন বাড়ে। সিগারেট গাঁজা দুইটাই ধোয়া, কাজ দুই রকম। ড্রাইভার সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল। আমি সিগারেট ধরিয়ে কাশতে কাশতে বললাম, আপনি তো খাচ্ছেন না। টেনশন নেই, খামাখা কি জন্য সিগারেট খাবো। গাড়ির থেকে বস্তির জীবনযাত্রা স্বাভাবিকই মনে হচ্ছে। বড় কিছু ঘটছে এমন কোনো আলামত দেখতে পাচ্ছি না। আধা ন্যাংটা ছেলেপুলে হুটোপুটি করছে, সাইকেলের চাকা দিয়ে খেলছে। খেলার উত্তেজনা ছাড়া এদের মধ্যে বাড়তি কোনো উত্তেজনা নেই। কালো মাটির হাড়ি নিয়ে একজন চাক ভাঙা মধু বিক্রি করছে। বস্তির মহিলাদের কেউ কেউ দরদাম করে কিনছে। মধুর সঙ্গে তারা চাকের একটা অংশও পাচ্ছে। এক বৃদ্ধকে দেখা গেল গাই দোয়াচ্ছে। গ্রাম বাংলার খানিকটা উঠে এসেছে। মাইক্রোবাসের পাশে জিন্সের প্যান্ট ও কলারওয়ালা নীল গেঞ্জি পরা মধ্যবয়স্ক এক লোক এসে দাঁড়ালো। তার গেঞ্জিতে অ আ ক খ লেখা। ফেব্রুয়ারি মাসের গেঞ্জি এপ্রিল মাসে পরে এসেছে। নীল গেঞ্জি আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে ডাকে, আসেন আমার সঙ্গে। আমি কিছু বলার আগেই ড্রাইভার বলল, কে ডাকে? শামসু ভাই ডাকে। শামসু ভাই ডাকলে উনি অবশ্যই যাবেন, কিন্তু শামসু ভাই যে ডাকে সেটা বুঝবো কেমনে? উনাকে এসে ডেকে নিয়ে যেতে বলেন। এরা সম্ভব না, ওনারে আমার সঙ্গে যেতে হবে। এখন গাড়ি থেকে নামতে বলেন। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, উনি গাড়ি থেকে নামতে পারবেন না, ওনার পায়ে সমস্যা। ওনারে কি কোলে করে নিতে পারবেন? কোলে করে নিতে পারলে কোলে উঠায়া নিয়ে যান। বলতে বলতেই ড্রাইভার গাড়ির এক্সেলেটারে চাপ দিল। নীল গেঞ্জি লাফ দিয়ে সরল। আমরা কিছুক্ষণের মধ্যেই ফার্ম কেটে চলে এলাম। তাজ রেস্টুরেন্ট নামের একটা রেস্টুরেন্টের সামনে এখন গাড়ি থেমে আছে। ড্রাইভার বলল, ভাইজান চা কফি কিছু খাবেন? এরা ভালো কফি বানায়। ড্রাইভারের কথায় কোনো টেনশন নেই। হুট করে গাড়ি নিয়ে পালিয়ে আসা যেন খুবই স্বাভাবিক ঘটনা। মাওলানা বললেন, গোস্ত পরোটা খাবো, ভুক লাগছে। আমরা গোস্ত পরোটা খেলাম, কফি খেলাম। ড্রাইভার বলল, মোবাইলে কল পাওয়ার পর যাব। মামলা ফয়সালা হতে সময় লাগবে। আমাদের দলে লোক কম, এইটাই সমস্যা। এক ব্যাঙা ভাই কয় দিক দেখবে? মাওলানা বললেন, কথা সত্য, একজনের ওপর অত্যাধিক চাপ।
সন্ধ্যা মিলবার পর আমাদের যেতে বলা হলো। আমরা উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যে কালো বোরকায় ঢাকা একজনকে নিয়ে ড্রাইভার ভাই উপস্থিত হলেন। তার সঙ্গে আরও লোকজন আছে। ব্যাঙা ভাই হাসি মুখে বললেন, স্বামী স্ত্রীর মিলন ঘটায় দিতে পেরেছি, এটাই আমি সুখী। বড় একটা সোয়াবের কাজ হয়েছে। স্বামী থাকা অবস্থায় অন্যের সঙ্গে বিবাহ হলে আল্লাহর গজব পড়ত। মৌলানা ঘন ঘন মাথা নাড়ছে। ব্যাঙা ভাই মৌলানার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন। ইনি এদের বিয়ের কাজী ছিলেন। এদের বিয়ে উনি পড়াইছেন। 5 লাখ টাকা দেনমোহরের বিবাহ, অর্ধেক উসুল, ঠিক না কাজী সাহেব? মৌলানা বললেন, সামান্য ভুল করছেন, দেনমোহর ছিল 4 লাখ টাকা। আমার সঙ্গে বিশেষভাবে পরিচয় করানো হলো। ব্যাঙা ভাই আমার হাত ধরে বললেন, ইনি পদ্মের স্বামী, আমার উস্তাদের ছোট ভাই। সবাই আসসালামু আলাইকুম দেন। আমি বললাম, আসসালামু আলাইকুম। সবাই গম্ভীর হয়ে গেল, কেউ সালামের উত্তর দিল না। ব্যাঙা ভাই তার দল নিয়ে গাড়িতে উঠলেন। রাজনৈতিক নেতাদের মতো হাত নাড়লেন। মাইক্রোবাস চলতে শুরু করল। ব্যাঙা ভাই তৃপ্তির গলায় বললেন, বিরাট ঝামেলা লেগে গেছিল। শামসু দেখলাম প্যান্টের পকেটে হাত দিল। আমি বললাম, শামসু ভাই, যন্ত্রপাতি শুধু আপনার আছে, অন্যের নাই এমন মনে করবেন না। আমার উপর ওস্তাদের অর্ডার, মেয়ে নিয়ে যেতে হবে। শামসু বলল, আপনার আবার ওস্তাদ আছে নাকি? আমি বললাম, তারা চলাফেরার পথে ওস্তাদের সালাম দেয়। তাদের যদি ওস্তাদ থাকে, রাস্তাঘাটে যে পিপিলিকা চলাফেরা করে তাদেরও ওস্তাদ থাকে, আমার কেন থাকবো না? মাইক্রোবাস ফার্ম গেটে তাজ হোটেলে গেল। ব্যাঙা ভাই আমার দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বললেন, আপনি এখান থেকে সিএনজি নিয়ে চলে যান, মাইক্রোবাস নিয়ে যাওয়া ঠিক হবে না। বোরকাওয়ালি বোরকা খুলেছে। অধিক শোকে পাথর, কথাটি সে সত্যি প্রমাণ করেছে। তাকে দেখে মনে হচ্ছে সে মৃত মানুষ। আমি বললাম, পদ্ম, তুমি কি আমাকে চিনতে পেরেছ? সে জবাব দিল না, আমার দিকে তাকালোও না। আমি বললাম, খুব ছোটবেলায় তুমি তোমার মাকে নিয়ে আমাদের বাসায় এসেছিলে, হাতে একটা কঞ্চি নিয়ে বিড়াল তাড়াচ্ছিলে, তোমার কি মনে আছে? পদ্ম মৃদু গলায় কি যেন বলল। বড় বড় কয়েকবার নিঃশ্বাস নিয়ে মাথা ঘুরে গাড়ির সিট থেকে নিচে পড়ে গেল। আমি তাকে তুলতে গিয়ে প্রথম লক্ষ্য করলাম জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। পদ্মর মা আমাদের বাসায় চলে এসেছেন। সঙ্গে একটা সুটকেস, দুটো বড় বড় কাগজের কার্টনে তার সংসার। এই মহিলাকে আনানোর ব্যবস্থা ভাইয়া আলাদাভাবে করেছেন। মহিলা মেয়েকে দেখে আনন্দে পুরো পাগল হয়ে গেলেন। চেঁচিয়ে বলতে লাগলেন, পদ্ম, ও পদ্ম, তাকিয়ে দেখ, আমি তোর মা, তোর আর কোনো ভয় নেই, তাকিয়ে দেখ, তাকিয়ে আমাকে একটু দেখ লক্ষ্মী মা। এই মহিলারও মনে হয় মেয়ের মতো মূর্ছা ব্যাধি আছে। কিছুক্ষণ হইচই করে তিনি মাথা ঘুরে পড়ে গেলেন। পদ্ম জ্বরে অচেতন, সে কিছুই তাকিয়ে দেখছে না। তবে আমার বাবা ও মা তাকিয়ে দেখছেন। বাবা বাসায় এসেছেন কিছুক্ষণ আগে। ঘটনা এখনও হজম করে উঠতে পারেননি। হজম করার কথা না। বাবা চোখের ইশারায় আমাকে ডাকলেন। আমি কিছুই ঘটেনি এমন ভাব নিয়ে কাছে গেলাম। বাবা বললেন, মা, মেয়েকে তুমি এনেছ? আমি বললাম, আমি মেয়েটাকে এনেছি, তার মায়ের বিষয়ে কিছু জানি না, ভাইয়া জানতে পারে। ভাইয়াকে ডাকবো? আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, তারপর ভাইয়া। মেয়েকে কোত্থেকে এনেছ? আগারগাঁওয়ে একটা বস্তি আছে, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তাকে জোর করে একটা ট্রাক ড্রাইভারের সাথে বিয়ে দেওয়া হচ্ছিল। সমাজের হিত করার চেষ্টা? হ্যাঁ। অভিযানে বের হচ্ছে, এই বিষয়টা আমাকে জানানোর প্রয়োজনও বোধ করলে না? গোপন অভিযান তো বাবা, কাউকে জানানো যাচ্ছিল না। তোমার ভাইয়াকে আমার শোবার ঘরে আসতে বলো। আমিও কি সঙ্গে আসবো? আসতে পারো। রাত 8:10, আমরা বাবার শোবার ঘরে। লোডশেডিং চলছে বলে মোমবাতি জ্বালানো হচ্ছে। মায়ের শ্বাসকষ্ট শুরু হয়েছে। তিনি বিছানায় শুয়ে আছেন। আমরা দুই ভাই তার পায়ের কাছে খাটে পা ঝুলিয়ে বসেছি। ভাইয়া পা দোলাচ্ছেন, আমি দোলাচ্ছি না। বাবা আমাদের থেকে 7-8 ফুট দূরে একটা প্লাস্টিকের লাল চেয়ারে বসেছেন। তিনি জজ সাহেবের ভাব ধরার চেষ্টা করছেন। মোমবাতির রহস্যময় আলোর জন্য তার জজ সাহেব ভঙ্গিটা ফুটছে না, তাকে বরং অসহায় লাগছে। বাবা ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, টগর, তোমার কি কিছু বলার আছে? ভাইয়া পা দোলাতে দোলাতে বলল, না। এত বড় ঘটনা দুই ভাই মিলে ঘটালে, এখন বলছো তোমাদের কিছু বলার নেই? ভাইয়া বলল,
আমি বলেছি আমার কিছু বলার নেই। মঞ্জুর বলার কিছু আছে কিনা সেটা সে জানে, আমার জানার কথা না। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার কিছু বলার নেই বাবা। বাবার মধ্যে দিশেহারা ভাব দেখা গেল। তিনি কোন দিক দিয়ে এগোবেন তা বুঝতে পারছেন না। ভায়া বলল, বাবা আমি উঠি, পদ্ম মেয়েটার অনেক জ্বর, ওকে ডাক্তার দেখাতে হবে কিংবা হাসপাতালে ভর্তি করাতে হবে। বাবা বললেন, তোমার মায়েরও তো ঘটনা দেখে শ্বাসকষ্ট শুরু হয়েছে, তাকেও হাসপাতালে ভর্তি করাতে হতে পারে। মাকে ভর্তি করাতে হলে ভর্তি করাবো। পদ্ম আর মা পাশাপাশি 2 বেডে শুয়ে থাকলো। বাবা হঠাৎ গলার স্বর কঠিন করে বললেন, আমার একটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে যেখানে ইচ্ছা সেখানে যাও। তুমি কোন সাহসে মা মেয়েকে এখানে তুলে এনেছ? ভাইয়া বলল, সাহস দেখানোর জন্য এখানে আনিনি বাবা, মানবিক কারণে এনেছি। ওরা ভয়ঙ্কর অবস্থায় পড়েছিল, সেখান থেকে উদ্ধার পেয়েছে। তাছাড়া এই বাড়ির অর্ধেকের মালিক তো তারা। তার মানে? পদ্মর বাবা অনেক কষ্ট করে জমি কেনার অর্ধেক টাকা দিয়েছিল। বেচারা মারা যাওয়ায় আপনার জমি দখলের সুবিধা হয়েছে। তুমি বলতে চাচ্ছ আমি অন্যায়ভাবে একজনের টাকা মেরে দিয়েছি? কি কারণে এই ধারণা হলো? ঘটনা বিশ্লেষণ করে এরকম পাওয়া যাচ্ছে বাবা। ঘটনা বিশ্লেষণ করে ফেলেছ? তুমি পাপ করেছ, তার ফল ভোগ করছ। কি ফল ভোগ করছি? 2 অপদার্থ পুত্রের জন্ম দিয়েছ, তোমার ছাত্রছাত্রীদের কাছ থেকে মুরগি নামে খ্যাতি লাভ করেছ। আরও শুনবে? বাবা চোখ মুখ শক্ত করে রাখলেন। ভায়া বললেন, আরেকটা ইন্টারেস্টিং কথা বলি বাবা। তালাবদ্ধ ঘরে একজন বৃদ্ধ ভূত থাকে বলে মার ধারণা। ভূতটা খক করে কাশে। মার দৃঢ় বিশ্বাস এই ভূতটা পদ্মর বাবা। তিনি জমির টানে এখানে নাজেল হয়েছেন। ভূত ঠান্ডা রাখার প্রয়োজন আছে। এখন তিনি আর কাশবেন না, খরম পায়ে হেঁটে মাকে ভয়ও দেখাবেন না। বাবা ইংরেজিতে একটা দীর্ঘ গালি দিলেন। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক, তার গালি ইংরেজিতে হওয়ারই কথা। বাবার গালি বাংলা ভাষ্য হল, এই কুকুরপুত্র, ঘর থেকে এই মুহূর্তে বিদায় হ, আর যেন তোকে না দেখি। গালি শুনে ভায়া সুন্দর করে হাসল। হাসতে হাসতে বলল, কালো হয়ং নিরবধি বিপুলা চ পৃথ্বী। এর অর্থ হল, অন্তকাল ও বিশাল পৃথিবী রহিয়াছে। বাবার ঘর থেকে আমরা 2 ভাই চলে আসছি। বাবা পেছন থেকে স্যান্ডেল ছুঁড়ে মারলেন। ভাইয়া আগে আগে যাচ্ছিলেন বলে স্যান্ডেল তার গায়ে লাগলো না, আমার গায়ে লাগলো। দৃশ্যটা দেখল রহিমার মা। সে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, পিতামাতার হাতে স্যান্ডেলের বাড়ি খাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার। যে জায়গায় বাড়ি পড়ছে সেই জায়গা বেহেস্ত পাবে। পদ্ম এবং তার মা এ বাড়িতে আছে 10 দিন ধরে। পদ্মর মায়ের নাম সালমা। ভাইয়া তাকে ডাকছে ছোট মা। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ওনাকে ছোট মা ডাকছো কেন? ভাইয়া উদাস গলায় বলল, ঝামেলা লাগানোর জন্য ছোট মা ডাকছি। রগর ধর্মের অনুসারীরা ঝামেলা লাগাবে, এটাই তো স্বাভাবিক। আমার ছোট মা ডাক শুনে বাবা আগুন লাগা মরিচবাতির মতো বিড়বিড় করে চলবেন, আর মা ঘন ঘন ফিট হবেন। মজা না? দেখ কেমন ঝামেলা লাগে। ঝামেলা ভালো মতোই লেগেছে। পদ্ম পরিবারের 10 দিন থাকার পর আমাদের সবার গতি অবস্থা জানানো যেতে পারে। যদিও কোনো কিছুর গতি ও অবস্থান একসঙ্গে জানা যায় না। গতি জানলে অবস্থান বিষয়ে কিছু অনিশ্চয়তা থাকে, আবার অবস্থান জানলে গতির অনিশ্চয়তা। এসব জ্ঞানের কথা ভাইয়ের কাছ থেকে শোনা। বাবা তার উঠানে চক্রাকার হন্টন এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এই কয়েকদিন বন্ধ। ভাইয়ার সঙ্গে তিনি কয়েকটা গোপন বৈঠক করেছেন। তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে জানি না। ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া কিছু বলেনি, শুধু মধুর ভঙ্গিতে হেসেছে। বাবার সঙ্গে আমার একবারই কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, তোর বড় ভাই পদ্মর মাকে ছোট মা ডাকছে কেন? আমি জানি না বাবা। তুমি কি ডাকো? ওনার সঙ্গে আমার এখনো কোনো কথা হয়নি বলে কিছু ডাকার প্রয়োজন হয়নি। প্রয়োজন হলে কি ডাকবে? তুমি যা ডাকতে বলবে তাই ডাকবো। নাম ধরে ডাকতে বললে সালমা ডাকবো। তোমার বড় ভাইকে আমি মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছি, এটা জানো? না। মঙ্গলবার দুপুর 12টার মধ্যে সে বাড়ি ছেড়ে চলে যাবে। ভাইয়া রাজি হয়েছে? তার রাজি হওয়া হয়ে কি আছে? দিস ইজ মাই হাউস। তুমি যদি মনে করো তুমি তোমার ভাইয়ের সঙ্গে চলে যাবে, তুমিও যেতে পারো। জি আচ্ছা বাবা। বিএ পাশ করে ঘরে বসে আছো কেন? নড়াচড়া করবে না? চাকরি খুঁজছি বাবা, একটা মনে হয় পেয়েও যাব। ইন্টারভিউ ভালো হয়েছে।
কি চাকরি? শকুন সুমারির চাকরি। একটা এনজিওর সঙ্গে কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গেছে। এনজিওর কাজ হচ্ছে বাংলাদেশের শকুনের পরিসংখ্যান করা। ফজলামি করছো? জি না বাবা, এনজিওর নাম হচ্ছে সেভ দ্য ভালচার, বাংলায় শকুন বাঁচাও। বাবার চোখ দেখেই বোঝা যাচ্ছে তিনি মরিচ বাতির মতো জ্বলছেন। মা মা পুরোপুরি শয্যা নিয়েছেন। আগে তার হাঁপানি গ্যাপ দিয়ে দিয়ে হতো, এখন মেগা সিরিয়ালের মতো প্রতিদিনই হচ্ছে। হাঁপানির সঙ্গে যুক্ত হয়েছে কাশি, সারাক্ষণই খক খক। মা ঘন ঘন আমাকে ডেকে পাঠান এবং ঘণ্টা খানিক কথা বলে নেতিয়ে পড়েন। প্রতিদিনই কথা শুরু হয় কাক দিয়ে এবং শেষ হয় পদ্মর মা দিয়ে। মজনু শোন, যেদিন ওই হারামজাদা কাকটা মানুষের চোখ ঠোঁটে নিয়ে বারান্দায় এসে বসেছি, সেদিনই বুঝেছি আমার সব শেষ। মা তুমি শোনো, মানুষের চোখ ওই কাক কোথায় পাবে? মরা গরু ছাগলের চোখ নিয়ে এসেছে। ওটা ছিল মানুষের চোখ। গরু ছাগলের চোখ আমি চিনি, আমি কচি খুকি না। এখন বল, টগর কেন পদ্মর মাকে ছোট মা ডাকে? আমি জানি না মা। আমার মনে সন্দেহ তোর বাবা ওই মহিলাকে গোপনে বিয়ে করেছে। টগর বিষয়টা জানে বলে তাকে ছোট মা ডাকে। হতে পারে। হতে পারে না, এটাই ঘটনা। টগর চিন্তা ভাবনা ছাড়া কিছু করে না, সারা জীবন ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলে। ছোট মা ডাকা উচিত বলে সে তাকে ছোট মা ডাকছে। এখন মা আমিও কি ওনাকে ছোট মা ডাকবো? কথাবার্তার এই পর্যায়ে মায়ের হাঁপানির টান প্রবল হলো। তিনি ডাগার বোয়াল মাছের মতো একবার হা করছেন, একবার মুখ বন্ধ করছেন। একজন খাবি খাওয়া মানুষের পাশে বেশিক্ষণ বসে থাকা যায় না। আমি উঠে পড়লাম। মা বললেন, যাচ্ছিস কোথায়? বসে থাক। টগরকে জিজ্ঞেস করতে পারবি তোর বাবা ওই মহিলাকে বিয়ে করেছে কিনা? তুমি সরাসরি বাবাকে জিজ্ঞেস করো। তোর বাবাকে এরকম একটা কথা কিভাবে জিজ্ঞেস করব? ইংরেজিতে জিজ্ঞেস করো। বাংলা ভাষা আমাদের কাছে খোলামেলা, ইংরেজি আব্রু আছে। ইংরেজিতে প্রশ্ন করলে বাবা খুশিও হবেন। তুমি বললে, ইজ ইট ট্রু দ্যাট ইউ গট ম্যারিড টু সালমা? মা কাঁদো কাঁদো গলায় বললেন, একটা কাগজে লিখে দিয়ে আমার মনে থাকবে না। ভাইয়া বাবা উঠানে চক্রাকারে ঘোরা বন্ধ করেছেন বলেই হয়তো ভায়া শুরু করেছে। প্রতি সন্ধ্যায় সে এই কাজ করছে। রাতে সে তার রগড় ধর্ম নিয়ে খাতায় কি সব লিখছে উল্টো করে, কাজেই সরাসরি পড়ার উপায় নেই। আয়নার সামনে ধরে পড়তে হয়। একজন মানুষ পাতার পর পাতা উল্টো করে লিখে যাচ্ছে, এই ঘটনা বিস্ময়কর। ব্যাঙা ভাই একদিন এসেছিল, অনেকক্ষণ ভাইয়ার সঙ্গে গল্পগুজব করল। আমি আড়াল থেকে শুনলাম। ওস্তাদ, দুই একটা ভালো কথা বলেন শুনি। কোন বিষয়ে কথা শুনতে চাও? আপনার যা ইচ্ছা বলেন। শত্রু বিষয় বলবো? বলেন শুনি। একজন মানুষের মহাশত্রু হল ঋণগ্রস্ত পিতা। সংস্কৃতে এজন্যই বলে ঋণগ্রস্ত পিতা শত্রু। বলেন কি, জন্মদত্ত পিতা শত্রু? কান্তা রূপবতী স্ত্রী শত্রু, অর্থাৎ রূপবতী স্ত্রী শত্রু। খাইছে আমারে, আমি পয়েন্টে পয়েন্টে ধরা খাইতেছি। পুত্র শত্রুর পণ্ডিত, অর্থাৎ মূর্খ পুত্রও শত্রু। আমি গেছি ওস্তাদ, আমার সাইড দিকেই শত্রু। কাশেমের মা পরিচেও সুন্দর, আর কাশেম মহামূর্খ। ক্লাস 1-এ থাইকা 2-তে উঠতে পারতাছে না, 3 বার ফেল করছে। আমার বাবার কাজই ছিল ঋণ করা। ওস্তাদ, আরো দুই একটা জ্ঞানের কথা বলেন শুনি। সাপ যখন মানুষের সামনে ফনা তোলে তখন স্থির থাকে না, ডানে বামে সারাক্ষণ মাথা দোলায়। কেন জানো? সাপের চোখ ফনার দুই দিকে। স্থির হয়ে থাকলে সে সামনের কিছু দেখতে পারে না বলেই সারাক্ষণ ফনা দোলায়। তার সামনে কি আছে তা দেখার জন্যই সাপকে ফনা দোলাতে হয়। বিরাট একটা জিনিস শিখলাম ওস্তাদ, পাটা আগায় দেন, পাস হয়ে সালাম করি। ভাইয়াকে তার অদ্ভুত বন্ধুদের কথা জিজ্ঞেস করেছিলাম। ভাইয়া বলল, ওদের মাথায় শুধু একটা বিষয়ই আছে, তার নাম অপরাধ। ওরা সিঙ্গল ট্র্যাক হয়ে গেছে। অপরাধ ছাড়া আর কিছুই এরা ভাবতে পারে না। তাদের মাথার পুরোটাই খালি। সে শূন্য মাথায় বুদ্ধিমান মানুষ অনাশায় ঢুকে নিয়ন্ত্রণ করতে পারে। আমিও তাই করছি। তুমি কি ক্রিমিনাল? আমরা সবাই ক্রিমিনাল। মানুষের জন্মানোর প্রধান শর্তই হচ্ছে তাকে ক্রিমিনাল হতে হবে। তাহলে মহাত্মা গান্ধীও ক্রিমিনাল?
ভাইয়া হাসতে হাসতে বললেন, তুই আমার সঙ্গে তর্ক করতে আসবি না, তর্কে পারবি না। রহিমার মা কয়েকদিন ধরে ঠোঁটে লাল লিপস্টিক দিচ্ছে। অনেক সময় নিয়ে ভাইয়ার ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছছে। ভাইয়া একদিন তাকে বলল, রহিমার মা, ঠোঁটে লাল লিপস্টিক দেওয়ার জন্য তোমার চেহারায় বেশ্যা ভাব চলে এসেছে, তোমাকে দেখাচ্ছে বেশ্যাদের মতো। হতভম্ব রহিমার মা বলল, ফাইজান, এইটা কি কন? যেটা সত্যি সেটাই বললাম। তুমি ঠোঁটে শুধু যে লাল লিপস্টিক দিয়েছ তা না, গায়ে একগাদা সস্তা সেন্ট মেখেছ। সস্তা সেন্ট থেকে পচা বিষটার মতো গন্ধ আসে, তোমার গা থেকে পচা বিষটার গন্ধ আসছে। বিষটা কি? বিষটা হচ্ছে গু। তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, গুয়ের গন্ধে তুমি আমার ঘর গন্ধ করে ফেলেছ। ভাইয়ার কথা শুনে রহিমার মা সেদিন আর কোনো কাজকর্ম করল না। কলের পাশে বসে সারা বিকেল কাঁদল। পদ্মকে দেখলাম ঘটনা আগ্রহ নিয়ে লক্ষ্য করছে। পদ্ম যে পদ্মের মতোই সুন্দর তা যত দিনই যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে। কেন জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল এখন তা স্পষ্ট। অতি রূপবতীদের আশেপাশে থাকা অস্বস্তির, আমি অস্বস্তির মধ্যে আছি। তার সঙ্গে আমার দুবার কথা হয়েছে। প্রথমবার সে আমাকে কঠিন গলায় বলল, আপনি আমাকে নিয়ে যখন এ বাড়িতে আসেন তখন আমি জ্বরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম না? সেই সুযোগে আপনি কি আমার গায়ে হাত দিয়েছিলেন? আশ্চর্য, প্রথম সুযোগেই গায়ে হাত দিলেন? তুমি সিট থেকে নিচে পড়ে গিয়েছিলে, তোমাকে টেনে সিটে তুলতে হয়েছে। গায়ে হাত না দিয়ে সেটা করা সম্ভব ছিল না। গায়ে হাত দেওয়ার একটা অজুহাতও বের করে ফেলেছেন। আমি লক্ষ্য করেছি, প্রায়ই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন। আরেকবার এরকম দেখলে উলের কাঁটা দিয়ে চোখ গেলে দেব। স্ত্রীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা তো দোষের কিছু না। স্ত্রী মানে আরেকবার এই ধরনের রসিকতা করলে গলা টিপে মেরে ফেলব। দ্বিতীয় দফায় তার সঙ্গে যে কথা হলো তা হলো, আপনাদের ওই কাজের মেয়ে রহিমার মা, তাকে দেখলাম আপনার ভাইয়ার ঘর থেকে বের হয়ে সারা বিকেল কলের পাড়ে বসে কেঁদেছে। ঘটনা কি? রহিমার মা ভাইয়ার প্রেমে পড়েছে, এই হলো ঘটনা। কাজের ঝির সঙ্গে আপনার ভাইয়ের প্রেম? একপক্ষীয় প্রেম। ভাইয়া এখনো সারা শব্দ করছে না, তবে করতেও পারে, ভাইয়াকে বোঝা মুশকিল। আপনি এমনভাবে কথা বলছেন যেন এটা ঘটনাই না। বড়লোকের মেয়ে যদি প্রেমে পড়তে পারে তাহলে কাজের বুয়াও প্রেমে পড়তে পারে। আমার গা ঘিন ঘিন করছে। তাহলে যাও গোসল করে ফেলো, সাবান ডলা দিয়ে হেব্বি গোসল করলে গা ঘিন ঘিন দূর হবে। পদ্ম মেয়েটির বিষয়ে একটা কথা বলা বিশেষ প্রয়োজন। মেয়েটির স্লিপ ওয়াকিং সমস্যা আছে। এক রাতের কথা, 1টা বা 2টো বাজে, ঘুম আসছে না বলে বাইরে বসে আছি। হঠাৎ দেখি দরজা খুলে পদ্ম বের হলো। তার চোখ মুখ শক্ত। সে উঠানে 2টো চক্কর দিল। আমি ডাকলাম, এই পদ্ম, এই। সে ফিরে তাকালো না, আবার নিজের ঘরে ঢুকে গেল। ভাই আর ছোট মা। এই মহিলার বিষয়ে প্রথম কথা হচ্ছে, ওনার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি। আমি এত মিষ্টি গলার স্বর আগে শুনিনি। এমন মিষ্টি কণ্ঠস্বরের মহিলা, কিন্তু আচার আচরণ কঠিন। তার একমাত্র কাজ মেয়েকে চোখে চোখে রাখা। পদ্ম যেখানে যাচ্ছে উনি তার পেছনে পেছনে যাচ্ছেন। কানায় কানায় পূর্ণ কলসির মতো তার অন্তর হিংসায় পূর্ণ। মহিলা ভাইয়ার রগর ধর্মে যোগ দিতে পারেন। তার সঙ্গে আমার একদিনই কথা হয়েছে। তিনি আমাকে ঘরে ডেকে নিয়ে বলেছেন, তোমার বড় ভাইকে বলবে সে যেন আমাকে ছোট মা না ডাকে। মামা খেলার অর্থ আমি জানি। আমি বললাম, কি অর্থ বলুন? আমাকে ভজানো, আমাকে ভজিয়ে আমার মেয়ের কাছে যাওয়া। আমি সরল মুখ করে বললাম, অন্যের বউয়ের কাছে ভাইয়া যাবে না, এইসব ঝামেলা ভাইয়ার মধ্যে নেই। অন্যের বউ মানে? তুমি কি বলছো? পদ্মর বিয়ে হয়েছে আমার সঙ্গে, 4 লাখ টাকা দেনমোহর, অর্ধেক উসুল। তোমার ভাইয়ার মধ্যে যে ফাজলামির স্বভাব আছে তা তোমার মধ্যেও আছে। ভুলেও আমার সঙ্গে ফাজলামি করবে না। মুখ হা করে মুখে অ্যাসিড ঢেলে দেব। অ্যাসিড কোথায় পাবেন? অ্যাসিড আছে আমার সঙ্গে, দেখতে চাও? দাঁড়াও দেখাচ্ছি। ভদ্রমহিলা ছুটে ঘরে ঢুকলেন। নীল রঙের একটা বোতল নিয়ে বের হলেন। বোতলের মুখ খুলে তরল কিছু একটা ঢালতেই বিজ বিজ করে উঠোন পুড়তে লাগল। উঠান থেকে ধোঁয়া উঠল। আমি কাণ্ড দেখে স্তম্ভিত।
ছোট মা না ডেকে তাকে অ্যাসিড মা ডাকা দরকার। অ্যাসিড মাতা বললেন, পদ্ম স্যান্ডেল কিনবে, তুমি তার সঙ্গে যাও। আমার শরীর খারাপ, আমি যেতে পারছি না। আমার মেয়েকে আমি একা ছাড়ছি না, নিয়ে যেতে পারবে? পারবো। এক রিকশায় যাবে না, আলাদা রিকশায় যাবে। আমি বললাম, আলাদা রিকশায় গেলে চোখের আড়াল হওয়ার সম্ভাবনা থাকে, এক রিকশাতেই যাই। আমি পাদানিতে বসলাম, পদ্ম সিটে বসল। পদ্ম আমার কথায় শব্দ করে হেসে ফেলল। তার মায়ের কঠিন দৃষ্টির সামনে তার হাসি দপ করে নিভে গেল। ড্রাইভার ইসমাইল, তার সম্পর্কে বেশি কিছু বলতে পারছি না। এই কদিন সে কাকরাইল মসজিদে চিল্লাই গিয়েছিল। 7 দিন পার করে জ্বর নিয়ে ফিরেছে। রহিমার বা তার মাথায় পানি ঢালছে, স্যুপ বানিয়ে খাওয়াচ্ছে। রহিমার মায়ের কাছেই শুনলাম ড্রাইভার চিল্লা থেকে একটা জিন নিয়ে ফিরেছে। জিনের কারণেই তার প্রবল জ্বর। জিনের নাম মফি, তার বয়স 3000 বছর। চরিত্র পরিচিতিমূলক লেখা শেষ হয়েছে, সবার গতি ও অবস্থান যতটুকু সম্ভব বলা হলো। এখন মূল গল্পে যাওয়া যেতে পারে। আমরা কেউ বাসায় নেই উপন্যাসের 2য় পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুরা, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।